আপনি কি জানেন আপনার খুব কাছের মানুষটি হয়তো আপনার চোখে চোখ রেখে নিপুণভাবে মিথ্যা বলছে। আচার্য চাণক্য বলেছিলেন, মিথ্যা কেবল তারাই বলে যারা সত্য জানে। অর্থাৎ মিথ্যা বলা একটি কৌশল হলে মিথ্যা ধরা একটি শিল্প। আপনি কি সেই শিল্প শিখতে চান যা দিয়ে মুহূর্তে যে কারো মুখোশ খুলে দেওয়া যায়? আজকের ভিডিওতে আমরা চাণক্য নীতির এমন 7টি গোপন সংকেত জানব যা জানলে কেউ আপনাকে আর কোনোদিন ঠকাতে পারবে না। চাণক্য বলেন, মিথ্যা কেবল তারাই বলে যারা সত্য জানে। কারণ যারা মিথ্যা বলে তারা হয়তো সত্য জানে না, কিন্তু যারা মিথ্যা বলে তারা সবসময় সত্য জানে। অতএব মিথ্যা ধরাও একটি শিল্প। হ্যালো বন্ধুরা, ডিআই মোটিভেশনাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আজ আমরা এমন একটি শিল্প শিখতে যাচ্ছি যা আপনার জীবনের প্রতিটি ধাপে কাজে লাগবে। মিথ্যা ধরার শিল্প। আর এই শিল্প শেখা প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য যারা সত্যর পথে জীবন যাপন করতে চায়। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে মিথ্যা ধরতে হয়, কোন লক্ষণগুলিতে মনোযোগ দিতে হবে এবং কোন সতর্কতা অবলম্বন করতে হবে। তবে তার আগে আমি আপনাকে একটি গল্প বলি যা চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্তের। এই গল্পটি আপনাকে কেবল অনুপ্রাণিত করবে না, বরং আপনাকে শেখাবে কিভাবে চাণক্য তার তীক্ষ্ণ বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি দিয়ে মিথ্যা ধরেছিলেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একদিন চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যর কাছে এলেন। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা, যেন সে কিছু লুকাচ্ছে। চাণক্য তার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, কি ব্যাপার? আজ তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? চন্দ্রগুপ্ত হাসি মুখে উত্তর দিলেন, গুরু, কিচ্ছু না। আমি যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। সব কিছু ঠিক আছে, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। চাণক্য লক্ষ্য করলেন যে চন্দ্রগুপ্ত হাসছেন এবং তার কণ্ঠস্বর একটু কর্কশ। চাণক্য হেসে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি আমার শিষ্য। আমার কাছ থেকে তোমাকে কিছু লুকাতে হবে না। বলো তো ব্যাপারটা কি? চন্দ্রগুপ্ত আবার হেসে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। গুরু, তুমি প্রতিবারই আমার মনের কথা বুঝতে পারো। আসলে কিছুই ঘটেনি। কিন্তু চাণক্যর বুঝতে বেশি সময় লাগেনি। 2 মিনিটের মধ্যে তিনি চন্দ্রগুপ্তের মিথ্যা ধরে ফেলেন। চাণক্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, চন্দ্রগুপ্ত, তুমি যা বলছো তা সত্য নয়। গতরাতে তুমি একটা গোপন বৈঠক করেছো, যেখানে তুমি কিছু সৈন্যর সাথে একটা পরিকল্পনা করছো। ঠিক বলছি? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেলেন। অবাক হয়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সে সাহস সঞ্চয় করে বলল, গুরু, আমি খুব আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলেছিলাম। আপনি এত সহজে কিভাবে ধরলেন? দয়া করে আমাকে এই শিল্পটি শেখান। চাণক্য হেসে বললেন, আমার শিষ্য মিথ্যা ধরা জাদু নয়, বরং এমন একটি শিল্প যা জ্ঞান, ধৈর্য এবং বুদ্ধিমত্তা থেকে আসে। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে মিথ্যা ধরতে হয় এবং সত্য জানতে হয়। কিন্তু প্রথমে আমি তোমাদের আরেকটি গল্প বলবো যা এই শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করবে। সবুজ, শান্তিপ্রিয় এবং সৎ মানুষে ভরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন ব্যবসায়ী থাকতেন। তার নাম ছিল ধর্মদত্ত। ধর্মদত্তের ঘি দোকান গ্রামে বিখ্যাত ছিল। মানুষ বলতো যে তার ঘি সবচেয়ে খাঁটি। এটি তাজা গরুর দুধ দিয়ে তৈরি, সুগন্ধযুক্ত ও সুস্বাদু। ধর্মদত্তের দোকানে সবসময় ভিড় থাকতো। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছ থেকে ঘি কিনতে আসতো। তার ব্যবসা জমজমাট ছিল, তার টাকা, খ্যাতি এবং সম্মান ছিল। কিন্তু একজন মানুষের মন খুবই চঞ্চল। টাকা পাওয়ার পরেও সে তার লোভ থেকে মুক্তি পায়নি। সময় কেটে গেল। ধীরে ধীরে ধর্মদত্তের মনে লোভ জাগিয়ে তুলল। তিনি অনুভব করলেন যে ঘিতে যদি একটু সস্তা তেল মেশাতেন তাহলে তা আরো লাভজনক হবে। তার দোকানটি ইতিমধ্যেই বিখ্যাত ছিল। কেউ সন্দেহ করবে না, প্রথমবারের মতো সে খুব ভয়ের সাথে এটা করেছিল। সে আশা করেনি যে মানুষ এটা বুঝতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন তার সমস্ত ঘি বিক্রি হয়ে গিয়েছিল। ঘিয়ের গন্ধ বা রং নিয়ে কেউ সন্দেহ করেনি।
এটা দেখে তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। এখন সে প্রতিদিন ঘিতে তেল যোগ করতে শুরু করে। লাভ বেড়েছে, তার হিসেব সোনার মতো জ্বলজ্বল করছিল। তিনি একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন, তিনি তার দোকানটি প্রসারিত করেছিলেন, তিনি গ্রামের মন্দিরগুলোতে দান করতে শুরু করেছিলেন যাতে লোকেরা তাকে ধর্মান্ত বলে মনে করে। কিন্তু সে একটা জিনিস বুঝতে পারল না, যতই সত্য লুকিয়ে থাকুক না কেন একদিন তা প্রকাশ পাবে। গ্রামের কিছু প্রবীণ ধীরে ধীরে ঘিয়ের গন্ধ এবং স্বাদের পার্থক্য অনুভব করলেন। ঘি খাওয়ার পর তার পেটে ব্যথা শুরু হলো, সে বমি করতে শুরু করলো, স্বাদ আগের মতো ছিল না। কিন্তু কেউ এ নিয়ে অভিযোগ করার সাহস পেল না, কারণ ধর্মা তো বড় মানুষ হয়ে গিয়েছিলেন। কিন্তু গ্রামে একজন সাধু আসতেন, তিনি দূর দূরান্ত থেকে ভ্রমণ করেছিলেন, যেখানেই যেতেন তিনি মন্দিরে থামতেন এবং মানুষের কথা শুনতেন। যখন তিনি এই গ্রামে পৌঁছান তিনি ধর্মাতার দোকান থেকে ঘি কিনে আনেন। সে ঘিয়ের গন্ধ নিল, আঙুলে ঘষে এবং হাসল। সাধু গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলো, তোমাদের কি মনে হয় না ঘিয়ে কিছু সমস্যা আছে? লোকেরা চুপ করে রইল এবং ভয়ে কিছু বলতে পারল না। সাধু হেসে বলল, আগামীকাল সকালে সকলের মন্দিরে জড়ো হওয়া উচিত, আমি সেখানে সত্য প্রকাশ করব। পরের দিন সকালে পুরো গ্রাম মন্দিরে জড়ো হলো। সাধু ধর্মাত্ম ডাকলেন, সকলের দৃষ্টি তার ওপর নিবদ্ধ ছিল। সাধু ঘি ভর্তি একটি পাত্র নিলেন, তাতে কিছু তুলা ঢেলে দিলেন এবং তা দিয়ে একটি প্রদীপ তৈরি করলেন। যখন ঘি প্রদীপ জ্বালানো হলো তা থেকে কালো ধোঁয়া বের হলো এবং দুর্গন্ধ বের হলো। সবাই অবাক হয়ে গেল। সাধু বললেন, খাঁটি ঘি কখনো এভাবে জ্বলে না, এর মধ্যে অবশ্যই কিছু ভুল আছে। ধর্মাত্মার মুখ হলুদ হয়ে গেল। গ্রাম প্রধান জোরে জোরে জিজ্ঞাসা করলেন, সত্য করে বলো তুমি কি মেশালে? ধর্মাত্মা অনেক চেষ্টা করেছিল মিথ্যা বলার, কিন্তু পালাতে পারেনি সাধুর চোখ এবং গ্রামবাসীদের। অবশেষে তাকে তা মেনে নিতে হয়েছিল। আমি ঘিতে সস্তা তেল মিশাইছি। গ্রাম চুপ করে রইল। যারা বছরের পর বছর ধরে তাকে বিশ্বাস করেছিল তারা লজ্জিত হয়েছিল। ধর্মাত্ম কেঁদেছিল। সে বলল, আমি লোভের বশবর্তী হয়ে এই পাপ করেছি, আমাকে ক্ষমা করো। সাধু শান্ত স্বরে বললেন, দেখো ভাই, টাকা রোজগার করা খারাপ নয়, কিন্তু অসৎভাবে অর্জিত টাকা কখনো সুখ দেয় না। তুমি মন্দিরে যা দিয়েছিল তা বৃথা গেল, কারণ তা পাপে ভরা ছিল। ধর্মাত্মা সবাইকে প্রতিশ্রুতি দিলেন, আমি আর কখনো মেশাবো না। গ্রামবাসীরাও সিদ্ধান্ত নিল তাকে একটা সুযোগ দেবে, কিন্তু একই সাথে সিদ্ধান্ত নিল যে এখন তারা সবকিছু সাবধানে কিনবে। চন্দ্রগুপ্ত, এই গল্প থেকে তুমি কি শিখলে? সবচেয়ে বড় শিক্ষা হলো একজন মানুষ যতই ধৃত হোক না কেন সে সত্য লুকাতে পারে না, একদিন মিথ্যার আবরণ খুলে যায়। দ্বিতীয়ত, ব্যবসায় সততা সবচেয়ে বড় সম্পদ। যে এই সত্যকে ধারণ করে সে একজন প্রকৃত ব্যবসায়ী হয়ে ওঠে। এই গল্পের দ্বিতীয় দিক হলো মানুষের চোখ। যদি একজন ব্যক্তি সচেতন হন তাহলে তিনি পুরো গ্রামের চোখ খুলে দিতে পারে, যেমনটি সেই ঋষি করেছিলেন। এর মানে হলো যখন সমাজের চোখ বন্ধ থাকে তখন অসৎ লোকেরা বেড়ে ওঠে, কিন্তু যখন সচেতনতা আসে তখন অসততা শেষ হয়। আর চন্দ্রগুপ্ত এই ঋষি কেবল ব্যবসায়ীর উন্নতি করেনি, বরং পুরো গ্রামকে শিক্ষা দিয়েছিলেন যে সত্য লুকানো থাকে না। গ্রামবাসীরা যদি শুরুতেই সত্য চিনতে পারত তাহলে বাচ্চারা এত অসৎ হতো না। যখন কোনো সভাসদ আপনাকে অপবাদ দেয় তখন তার কথার আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্য তুমি দেখতে পাবে। যখন কেউ পরামর্শ দেয় তখন তার মনের সত্যতা তোমার উপলব্ধি করা উচিত। তোমার উচিত প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকা তো বোঝা। এবং মনে রেখো, লোভে পড়ে যাওয়া ব্যবসায়ী তার খ্যাতি হারিয়েছে। আজও গ্রামবাসীরা কে সন্দেহের চোখে দেখে, কিন্তু এই শিল্পে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং নিরপেক্ষতা প্রয়োজন। তাই আসুন আমরা প্রতিটি নিয়ম সাবধানে বুঝতে পারি। 1 নাম্বার, শারীরিক সংবেদনগুলির দিকে মনোযোগ দিন।
মিথ্যা বলেন তখন প্রথমে তার শরীরের ভাষা পরিবর্তন হয়, তার জিহ্বা কিছু বললেও তার অনুভূতি সত্য প্রকাশ করে। এই নিয়মটি বোঝা খুব সহজ। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সাথে কথা বলছে এবং এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে, এটি সন্দেহের লক্ষণ হতে পারে। সাধারণত যে ব্যক্তি সত্য কথা বলে সে অন্য ব্যক্তির চোখের দিকে ভয়ের সাথে তাকায়, কিন্তু যে ব্যক্তি মিথ্যা বলে সে তার সামনে তাকানো এড়িয়ে চলে অথবা বারবার নিচের দিকে তাকায়। অনেক সময় মানুষ বারবার তাদের মুখ বা নাক স্পর্শ করে, এর অর্থ হলো তারা উত্তেজনায় আছেন। যখন মন মিথ্যা বলে তখন শরীর উত্তেজনা অনুভব করে এবং হাত স্বয়ংক্রিয়ভাবে মুখ, নাক বা ঘাড়ের দিকে চলে যায়। এছাড়াও পায়ের নাড়াচাড়া অনেক কিছু বলে। যে ব্যক্তি মিথ্যা বলে সে বারবার তার পা নাড়ায়, সে চেয়ারে অস্বস্তিকরভাবে বসে অথবা সে বারবার তার অবস্থান পরিবর্তন করে। এই সমস্ত কাজ তার মধ্যে থাকা ভয়ের ফলাফল। 2 নাম্বার, শব্দের ছন্দ বুঝুন। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো ব্যক্তির কণ্ঠস্বরের দিকে মনোযোগ দিন। যখনই কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন তার কণ্ঠস্বরে সামান্য পার্থক্য দেখা যায়, এমনকি যদি সে নিজেও এটা বুঝতে না পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি স্বাভাবিক কথোপকথনে নিচু স্বরে কথা বলে কিন্তু হঠাৎ করে কোনো বিশেষ প্রশ্নে তার কণ্ঠস্বর উচ্চ স্বরে বা কর্কশ হয়ে যায়, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে সে সেই প্রশ্নে অস্বস্তি বোধ করছে। একইভাবে যদি তার কণ্ঠস্বরে হঠাৎ বাধা আসে, উদাহরণস্বরূপ, তাহলে এটিও মিথ্যা বলার লক্ষণ। কখনো কখনো যে ব্যক্তি মিথ্যা বলে সে বারবার তার কথা পুনরাবৃত্তি করে যাতে সে অন্য ব্যক্তিকে বোঝাতে পারে। সে বলতে পারে, না না, আমি সেখানে ছিলাম না, আমি আসলে সেখানে ছিলাম না। এই পুনরাবৃত্তি দেখায় যে সে নিজেই তার মিথ্যা নিশ্চিত করার চেষ্টা করছে। আরেকটি বিষয় হলো কণ্ঠস্বরের অভাব। একজন ভীত মিথ্যাবাদী চাইলেও তার কণ্ঠস্বর সম্পূর্ণ স্থির রাখতে পারে না। তার কণ্ঠস্বর আর্দ্র, কাঁপানো বা দ্রুত হয়ে ওঠে। এই দুর্বলতা একজন অভিজ্ঞ শ্রোতাকে তাৎক্ষণিকভাবে আকৃষ্ট করতে পারে। তবে এখানেও সতর্কতা প্রয়োজন। যখন কিছু লোক মঞ্চে কথা বলে অথবা যখন তারা কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে, তখনও তারা ভয়ে এই ধরনের সংকেত দেয়। অতএব কেবল কণ্ঠস্বরের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে আসবেন না। এছাড়াও তার মুখের ভাব, তার চোখের গতি এবং তার শারীরিক অবস্থা পরীক্ষা করুন। 3 নাম্বার, গল্পের মধ্যে অসঙ্গতি খুঁজে বের করুন। যখন একজন ব্যক্তি মিথ্যা বলে তখন তার কথায় অসঙ্গতি থাকা স্বাভাবিক। সত্য একটাই। অতএব যে ব্যক্তি সত্য বলে তার গল্প সব সময় একই থাকে, কিন্তু যে মিথ্যা বলে তাকে বারবার তার কথাগুলো পুনরাবৃত্তি করতে হয় এবং এই প্রক্রিয়ায় কোথাও না কোথাও সে বিভ্রান্ত হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, কেউ বলে আমি গতকাল সারাদিন বাড়িতে ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে বলে আমি এক বন্ধুর সাথে দেখা করতে বাজারে গিয়েছিলাম। এটা একটা স্ববিরোধী কথা। দুটো জিনিস একই সাথে সত্য হতে পারে না। এই ধরনের লোকেরা তাদের কথা বদলাতে থাকে এবং মিথ্যার স্তরগুলি ক্রমশ খুলে যায়। যদি তুমি শান্তভাবে এবং ধৈর্য ধরে তার প্রথম এবং পরবর্তী উত্তরগুলি যোগ করো, তাহলে তুমি এই পার্থক্যটি দেখতে শুরু করবে। বিশেষ করে যখন তুমি তাকে একই জিনিস বিভিন্ন উপায়ে জিজ্ঞাসা করো। অনেক সময় যখন তুমি একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করো, তার উত্তর বদলে যায়। এটিও মিথ্যার লক্ষণ। সাবধান, কখনো কখনো একজন ব্যক্তি সত্য ভুলে যেতে পারে। অতএব এই নিয়মের পাশাপাশি অনন্য নিয়মের যত্ন নিন। 4 নাম্বার, আবেগের গভীরতা পরীক্ষা করুন। যে ব্যক্তি মিথ্যা বলে তার আবেগগুলিও প্রায়শই বানোয়াট হয়। তবে সাবধান থাকুন, অতিরিক্ত আবেগ দেখানো মিথ্যার লক্ষণ নয়। কিছু মানুষ তাদের স্বভাবের চেয়েও বেশি দাম্ভিক। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।
কমেন্টে বলুন কোন নিয়মটি আপনার জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়েছে। চলুন একসঙ্গে আমাদের জীবনকে আরো ভালোভাবে তৈরি করি। ধন্যবাদ সবাইকে।